আমি সই করব। আপনি কি ওষুধ খান? কোথায় আছে বলুন, আমি এনে দিচ্ছি। আপনি আপনি ইচ্ছে করে বুঝি দেরি করলে? না, আমি তোমার সাথে কত মনের কথা শেয়ার করলাম, আর আমার বিপদে তুমি ওই অন্যদের মতন তুমিও চাও যে আমি মরে যাই। না না, আমি ওষুধের দোকানে গিয়েছিলাম, কি একটা কারণে ওষুধের দোকান বন্ধ ছিল, সেই জন্য আমি ওষুধটাও আনোনি? না, আমি কালকে এনে দেবো ওষুধ। আমি কষ্ট পাচ্ছি, আজ তুমি ওষুধ আনবে, কালকে? আপনি তো এখন ভালো আছেন, সেরকম হলে আমি কোনো ডাক্তারকে ডেকে নিয়ে আসছি বা ফোন করছি, উনি এসে দেখে দিলেই তাহলে। আচ্ছা সম্রাট, হ্যাঁ, আমি হার্ট অ্যাটাক সামলে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আর তুমি এরকম গ্যাল গ্যাল করে ঘামছো। তোমাকেই তো অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে সম্রাট? না না, আমার কিছু হয়নি। আমার কি হবে? আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি সুস্থ আছেন, কিন্তু আসলে কি বলুন তো, আপনার রেস্ট নেওয়ার খুব দরকার, বুঝলেন? আপনি ঘরে চলে যান, রেস্ট নিন। আমিও ঘরে যাচ্ছি, আমার একটু। গুড নাইট সম্রাট চৌধুরী। তোমার সব জারি জুড়ি এবার খতম। এত নাটকীয়তার কোনো প্রয়োজন ছিল না অফিসার। আপনি ধীরে সুস্থে ভদ্রভাবে এখানে আসতে পারতেন। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতেই হয়। আপনার মতো ঠ্যাঁটা একজনের সঙ্গে ভদ্রতা করা মানে সময় নষ্ট করা। আপনি একটু উত্তেজিত হয়ে আছেন। যেটা চাইছি সেটা না পেলে তো উত্তেজনা হতেই পারে। কাল রাতে পাইনি, তাই এখন খুঁজতে এসেছি। লকআপে কি দিন কি রাত। কাল রাতে যখন আপনি জিনিসটা পাননি অফিসার, এখনো আপনি পাবেন না। না পেলে আপনিও পার পাবেন না। স্যার স্যার, স্যার আপনার সামনেই খুঁজলাম, কিছুই পেলাম না। ওটা হারাবার নয়, ভালো করে লকআপটা খুঁজুন, আর জামা কাপড় সব ভালো করে ছাড়ুন। নেই স্যার। জিনিসটা কোথায়? আমি এক কাপড়ে এখানে এসেছি অফিসার। আপনি কোন জিনিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না। দুর্গাদেবী, কাল রাতে যখন আপনি কাগজটা সাইন করছিলেন তখন ওটা ছিল আপনার গলায়। চেনের সাথে লকেটটা ঝুলছিল, সেই লকেটটা কোথায়? ওটা খুব সামান্য জিনিস অফিসার, ওটা আপনার কোনো কাজে আসবে না। সেটা আমি বুঝবো। যেখানেই রেখে থাকুন, ওটা বার করে আমায় দিন। লকেটটা আমার কাছে আছে অফিসার, কিন্তু আমি সেটা আপনাকে দেব না। লকআপে ওরকম কোনো জিনিস সঙ্গে রাখা যায় না, ওটা বেআইনি। বেআইনি হলেও আপনার মতো নোংরা লোকের হাতে আমি ওই জিনিসটা তুলে দেব না। কোথায় লুকিয়ে রাখবেন দুর্গাদেবী? উল্টো করে ঝুলিয়ে রাখবো। শরীরের আনাচে কানাচে যেখানেই ওটা লুকিয়ে থাকুক, বাপ বাপ বলে বেরিয়ে আসবে। পারলে করুন, নিয়ে দেখান। এখানে আছে সেটাও বলে দিলাম।
হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? হেল্প করুন আমাকে। লাভ নেই, পারবেন না। সব সময় গায়ে চড়ে সবকিছু হয় না অফিসার। এটা কিন্তু আপনি ভালো করলেন না। যত পেয়ারাপানা করবেন তার ফল হবে তত মারাত্মক। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারেনি উনি, আর আমি বেঁচে থাকতে কাউকে সেটা করতেও দেব না। দাদা, আপনার ফলের রস। বিজয় কোথায় মেজো বৌমা? ও তো সকালবেলা বেরিয়েছে, মিহির অফিসে ডেকে পাঠিয়েছে। বোধহয় জরুরি কোনো কাজ আছে তাই। যাক, মিহিরকে দেওয়া ওষুধটা ধরেছে, তাহলে আশা করা যায় আমার জন্য ভালো কিছুই হবে। সম্রাট, এসো এসো রিয়া, তোমাদের দুজনকে আমার একসাথে দরকার। রাধার মা, 2 গ্লাস চিরতার জল দিয়ে যাও। না না, সম্রাটের জন্য চিরতা নয়, ওর জন্য ব্রাহ্মী শাক বলো। ওর স্মৃতিশক্তির অবস্থা খুব খারাপ, একেবারে নড়বড় নড়বড় করছে, সব ভুলে যাচ্ছে। কাল রাতে আমার অ্যাটাক হয়েছিল, মানে হার্ট অ্যাটাক। হ্যাঁ, তো সম্রাট তখন সামনে ছিল, আবার বাড়িতে সেই সময় ওষুধও ছিল না। তা আমি সম্রাটকে বললাম একটু ওষুধ নিয়ে আসতে, ও গেল ছুটে, কিন্তু এলো খালি হাতে। ভুলে না গেলে কেমন হয়? বাবার এরকম কিছু একটা হয়েছে, তুমি তো আমায় বলনি সম্রাট। এ কি গো সম্রাট, হ্যাঁ তুমি কি গো এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ কেউ করে? আচ্ছা, দাদার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, দেখেছো মেজো বৌমা, সম্রাট নিজের ভুল ঠিক বুঝতে পেরেছে, কেমন এক ঢোকে পুরো চিরতার জলটা খেয়ে ফেললো। তুমি তো কাল রাতে ঘরে ফিরে এসেও কোনো কথা না বলে শুয়ে পড়েছিলে। এটাই কি তার কারণ, নাকি অন্য কোনো কারণ আছে সম্রাট? অন্য কোনো কারণ আবার কি থাকতে পারে? তুমি একটা খুব বড় ভুল করেছো সম্রাট। আমি চাইছিলাম তুমি নিজে মুখে সেটা বলো। আমি কিছু করিনি রিয়া, তুমি বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। এই ছবিগুলো যে অন্য কথা বলছে সম্রাট। রিয়া, তুমি বিশ্বাস করো, আমি লোকটাকে বাঁচাতে গেছিলাম, কিন্তু তার আগে লোকটা। কিন্তু সম্রাট, যে কেউ এই হোক, সেই ছবিগুলো দেখলে বলবে যে তুমি খুন করছো। না, এখন তুমি ছুরি মারোনি, তুমি লোকটাকে বাঁচাতে গেছিলে, এরকম কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? নেই। এই ছবিগুলো তুমি কোত্থেকে পেলে বাবা? পেয়েছি কোথাও থেকে। এখন দেখতে হবে এগুলো যাতে পুলিশের হাতে না পড়ে, কারণ তখন তো আমাকেই সব সামলাতে হবে এখন, তাই না? তাই বলছি সম্রাট, এখন থেকে একটু আমার কথা শুনে চলো, বাকিটা আমি সামলে নেব। ম্যাডাম, সোহিনী, একটা খারাপ লোকের কাস্টাডিতে এসে পড়েছেন আপনি ম্যাডাম। তাই আর জানতে চাইবো না আপনি কেমন আছেন। নোটোরিয়াস একটা ক্যারেক্টার ওই চট্টরাজ, কমপ্লিটলি করাপ্ট। অভিরূপ মুখার্জির পরিচিত জেনেই আমি বুঝতে পেরে গেছি সোহিনী। যাই হোক, আপনি আপনার কথা বলুন। আমি তো এটাই বুঝতে পারছি না আমি এখানে আর কদিন থাকবো। ওসব কথা ভাববেন না আপনি সোহিনী, আপনি শুধু আমাকে বলুন। বম ব্লাস্টের ইনভেস্টিগেশনে
বম্ব স্কোয়াড কিছু জানিয়েছেন আপনাকে? ম্যাডাম, আপনি আমার ওপর অনেকটা ভরসা করেছেন, কিন্তু কিন্তু আর বেশি কিছু আশা করবেন না আপনি আমার থেকে। মানে? আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব ম্যাডাম, কিন্তু কতটা কি করতে পারবো আমি সত্যিই জানি না। সোহিনী, আপনি এরকম কথা কেন বলছেন? আমার ডিমোশন হয়েছে ম্যাডাম। ভিভিআইপিদের সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর। আমার কাস্টাডিতে থাকা 3 জন সাক্ষী খুন হয়ে যাওয়ার পুরো রেসপন্সিবিলিটি আমার উপর দিয়ে আমাকে এই পানিশমেন্ট দেওয়া হয়েছে। এর থেকে বোধহয় আমার সাসপেনশন হলে ভালো হতো ম্যাডাম। এরকম সিদ্ধান্ত কে নিল? পুলিশ কমিশনার নিশ্চয়ই। পুলিশ কমিশনার চেঞ্জ হয়েছে ম্যাডাম। মিস্টার বিজয় মুখার্জি নতুন কমিশনার হিসেবে জয়েন করেছেন, আর চিফ মিনিস্টার মিহির মুখার্জির ইনস্ট্রাকশন অনুযায়ী উনি আমার এগেনস্টে এই স্টেপটা নিয়েছেন। কি? দিদি ভাই, আমার একটা কথা বলার আছে। এই সব ফুলগুলো ঠাকুরকে দিও না। কেন? আজ বাড়িতে অনেক কাজ, তো তাই ওর একটা দিদি ভাই, বিশ্বাস করো আমি কিন্তু তোমাকে। আমার বিশ্বাস হয় না মেজো। আমার মন মানতে চায় না যে আমার অনি নেই। বিশ্বাস কি আমাদেরই হয় বলো? এরকম একটা জলজ্যান্ত ছেলে, কিন্তু কি করা যাবে? সত্যিটাকে তো মেনে নিতে হবে বলো। এভাবে মিথ্যেটাকে আঁকড়ে ধরে কতদিন? আর তুমি? আমি জানি না, কিন্তু আমি এই কাজে থাকবো না। ও দিদি ভাই শোনো, অনির আত্মার শান্তি হোক, তুমি চাও না? এই পায়রার খোপের মতো জায়গায় টানা কদিন থাকাটা যে কি যন্ত্রণার আমি জানি ব্রজ। তাই তোমাকে এখান থেকে বাইরে বের করার একটা ব্যবস্থা করছি। আমি অলরেডি চট্টরাজের সাথে কথা বলেছি, মনে হচ্ছে ব্যবস্থা একটা হয়ে যাবে। আমি এখানে একদম ঠিক আছি অভি, কিন্তু এভাবে আমাকে বের করতে গিয়ে তোমাকে কিন্তু আবার। দূর, আমাকে নিয়ে ঘটার রটার আর কিছু বাকি আছে বলো তো? তুমি ওই নিয়ে চিন্তা করো না, ব্যাপারটা উপরমহলকে জানিয়েই করা হবে। কিন্তু বেরিয়ে আমি যাবোটা কোথায়? সূর্য তোরণে ব্রজ। অনির আত্মার শান্তি কামনায় আমি শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছি। সেখানে আমি থাকি বা না থাকি, তোমাকে তো এখন সেখানে থাকতেই হবে ব্রজ। দাদা, অনির কাজটা এত বড় করে আয়োজন করেছেন, এখন তুমি যদি এই কাজে না থাকো তাহলে দাদার কিরকম লাগবে একবার ভেবে দেখেছো? আমার কিছু ভাবার মতন অবস্থা নেই মেজো। খুব অশান্তি হবে দিদি ভাই, বিশ্বাস করো, খুব অশান্তি হবে। তুমি অনির আত্মার শান্তিটা চাও না? এখন তো সেটাই কাম্য, অশান্তিটা তো নয়, তাই না বলো? কোন অশান্তির ভয় দেখাচ্ছিস আমায়? খুব বেশি হলে আমাকে মেরে ফেলবে। আমি তো এমনিতেই মরে পড়ে আছি, নতুন করে মরার ভয় আমার আর নেই। চুপ করো। এই সমস্ত কি বলছো তুমি? হ্যাঁ, এই সমস্ত কথা ভাবাও বাপ দিদি ভাই। আর তাছাড়া মরে গিয়ে কি কোনো সমস্যার সমাধান হয়? তুমি বুঝতে পারছো না? দাদার মনের ভেতরে অনির জন্য এখন এত বড় একটা শোক, তারপরে যদি রাখের মাথায়
বলা তো যায় না, হয়তো সমস্ত সমস্ত কোপটাই গিয়ে পড়লো মিহিরের উপর। দেখো, এই জায়গাটায় আমার পক্ষে একদম ঠিক অভি। তুমি সব সামলে নাও। কিন্তু তুমি ওখানে না গেলে যে আমি শান্তি পাবো না বলছো। আমি ওখানে গিয়ে কি করবো অভি? অনি বাবার মালা দেওয়ার ছবিটা দেখবো, সেটা আমি পারবো না। আমার সেই সাহসটা নেই অভি। বুকটা আমার ফেটে যাচ্ছে। শুধু বুক কেন, পারলে তোমার সবকিছু ফাটিয়ে দিতাম আমি, কিন্তু আমার এখন হাত পা বাঁধা। আচ্ছা বলছো, তুমি কি চাও? অনির আত্মা শান্তি না পাক? বাবা হিসেবে ওর কাজের সময় ওখানে থেকে তুমি অন্তত ওকে মুক্তি দাও। আমি এত বড় পাপী যে কাউকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই অভি। জন্মদাতা পিতার থেকে পালক পিতা অনেক বড়। তুমি অনির আত্মার শান্তির জন্য নিয়ম কাজের ব্যবস্থা করেছো, এটাই আমার কাছে অনেক। তুমি আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না অভি, তুমি যাও। তোমাকে যতদিন কাজে লাগবে ততদিন তো এই আসা যাওয়াটুকু করতেই হবে। সব মিটুক, তারপর তোমার টুটি টিপে ধরে গলায় নিজে হাতে বিষ না ঢেলে দিয়েছি তো আমার নাম অভিরূপ মুখার্জি নয়। কি হলো? কাঁদলো? ঘুমিয়ে পড়েছে? শোনা, আমি সত্যি জানো, দাদার ব্যাপার স্যাপার দেখে মনে হয় যে দাদার বয়স হয়েছে। হয় না, বয়সকালে ভীমরতি ধরেছে। যে জিনিসটা আমরা বাড়ির সত্য সবাই দেখতে পাচ্ছি, সেটা উনি দেখতে পাচ্ছেন না। কাকিমণি এত কথা বললে কিন্তু ও ঘুমোতে পারবে না। আরে ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। ও শোনা, আমি লক্ষ্মী, অদ্ভুত লোক। মাথায় একবার কিছু ঢুকলে সেটা আর কিছুতেই বেরোয় না। কাকিমণি হঠাৎ অভিরূপ মুখার্জির সমালোচনা করা শুরু করলো কেন? দেখো, আমাদের কারোর তো কোনো দোটানা নেই। গুবলুসের মুখ দেখে তো স্পষ্ট বোঝা যায়। দেখো, একেবারে তোমার চোখ মুখ বসানো, আর নাকটা তো একদম আমাদের মিহিরের কেটে বসানো। বাইরে যে কেউ দেখলে বলবে যে এটা মিহিরের মেয়ে। কিন্তু দাদা তো কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। উনি তো কিছুতেই এটা মানতে পারছেন না যে মিহিরে গুবলুসের বাবা। ওনার মানসিক সান্ত্বনার জন্য আমি কোনো টেস্ট করাতে পারবো না কাকিমণি। আর ওনার এই সন্দেহ বাতিকের কোনো ওষুধও আমার জানা নেই। একদম ঠিক, তুমি তোমার জায়গায় একদম ঠিক, কিন্তু দাদা তো আর বোঝার পাত্র নয়। দেখো না, এখন কালকে ঘটনাটাই দেখো। আমি কত করে বললাম যে দাদা, নাতনি একটু কোলে নিন, একটু আদর করুন। মা বলে কি জানো, যে না আমি ও কোলে নেবো না, আমার হাত থেকে স্লিপ করে পড়ে গেলে তখন সবাই আমার দিকে আঙুল তুলবে যে আমি নাকি ইচ্ছে করে ফেলে দিচ্ছি। আর দেখো তো, এই সমস্ত ধারণা মনে পুষে রাখা তো ঠিক নয়, তাই না বলো? মাথাতে আসে ওনার হাত থেকে নাকি স্লিপ করে বাচ্চা পড়েছে। কাকিমণি আপনি আমাকে দিন, ওকে আমার চন্দন বাটা হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে না? কি হয়েছে মিহিরদার? এসব কি সিদ্ধান্ত নিচ্ছে ও? এত কিছু ঘটার পর আবার কাকাবাবুকে কমিশনার করে ফিরিয়ে আনলো। এদিকে সোহিনী ডিমোশনও করে দিল। না, নিশ্চয়ই কিছু গোলমাল আছে। আচ্ছা
সিদ্ধান্তগুলো কি ওর নিজের, নাকি এসব করতে বাধ্য করেছে অভিরূপ মুখার্জি? কিন্তু কি করে সম্ভব? মিহিরদা খুব ভালো করে জানে নিজের বাবাকে। ও কেন কেন ওনার কথা শুনে এসব? নাকি মিহিরদা ক্ষমতা পেয়ে আবার বদলে গেছে? দুর্গা, খারাপ লাগছে, খুব খারাপ। কি বলতে চাইছেন আপনি? তুমি বিশ্বাস করো, আমি মন থেকে চাইছি না এই অবস্থায় তোমায় কিছু বলতে, কিন্তু না বললেও তো নয়। খবরটা যত খারাপই হোক। কি হয়েছে পরিষ্কার করে বলুন। তোমার মা, মানে অনির মা, মন্দিরার। কি হয়েছে?